হ্যালো এভরিওয়ান। সো মাধ্যমিকের ভাই বোনরা যারা ভৌতবিজ্ঞানকে প্রচুর ভয় পাচ্ছে যে ভৌতবিজ্ঞান কী করে ভালো নাম্বার তুলবে, তাদের জন্য বলছি আমি ভৌতবিজ্ঞানের সমস্ত কিছু ডিটেলে এক্সপ্লেন করব, সমস্ত কিছু তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব। সো আর ভয় পাওয়ার কিছুই নেই ভৌতবিজ্ঞানে। সো ভৌতবিজ্ঞানে তোমরা সবাই ভালো নম্বর পাবে, এইটুকুনি গ্যারান্টি আমি দিয়ে যেতে পারি। সো প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাও, টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে তোমরা ডিসকাস করতে পারো। তো কোনো অসুবিধা রাখবো না, আমি সমস্ত তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। সো যার যেমন সমস্যা সব কিছু আমাকে বলতে পারবে, আর তোমাদের সমস্ত কনসেপ্ট আমি থিওরি ক্লাসের মধ্যেই ক্লিয়ার করে দেবো। এবং কি করে প্রবলেম তোমরা করবে, অনেকে ভৌতবিজ্ঞানে প্রবলেম করতে পারো না, মানে যেহেতু তোমরা অনেকে মুখস্থ করে চলে যাও, সুতরাং তোমরা প্রবলেম কিন্তু তোমরা ডিল করতে পারো না, যে ভৌতবিজ্ঞানের প্রবলেম কী করে সলভ করবো। সো আর ভয়ের কিছুই নেই, সমস্ত কিছু আমি ধরে ধরে শিখিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত ভাবছো যে কী করে আমি এগোবো, তাদের আর কোনো ভয় নেই, আমি চলে এসেছি। তোমাদেরকে আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো, একদম পুরো জিরো থেকে তোমাদেরকে আমি হিরো বানিয়ে দেবো, ঠিক আছে? সো চলো দেখে নেওয়া যাক। তো আমি ফার্স্ট যে চ্যাপ্টার নিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি আলো বা লাইট, ঠিক আছে? সো লাইট কি আমরা সবাই জানি অ্যাকচুয়ালি লাইট কি, তাই না? আমরা সবাই দেখেছি, যেরকম আমাদের বাড়িতেই লাইট রয়েছে, মানে কারেন্ট রয়েছে সবার বাড়িতে, সুতরাং তুমি সুইচ টিপ দিলে বাল্ব জ্বলে উঠলো। সো সেটা আমাদের কি দিচ্ছে? লাইট দিচ্ছে, আলো দিচ্ছে। তারপরে যেরকম দিনের বেলা আমরা দেখতে পাই সূর্য থেকে আলো আসছে, সো দ্যাট ইজ অলসো লাইট, রাইট? সো এটা আমরা কি বলি? সানলাইট, তাই না? আমরা বলি না সানলাইট আবার তুমি সার্ফ ভেবে নিও না, ঠিক আছে? মানে সূর্য থেকে আসা আলোকে বলছি আমি, ঠিক আছে? ওকে, সো লাইটের ডেফিনেশন কি? অ্যাকচুয়ালি লাইট একটা খুব ইন্টারেস্টিং জিনিস, জানো তো? তোমরা আস্তে আস্তে শিখতে পারবে, আস্তে আস্তে তো বড় হতে তো বুঝতে পারবে, যখন তুমি ক্লাস 10 থেকে যখন তোমরা 12-এ যাবে, 12-এ আবার তোমরা লাইট পড়বে, তখন আরও অনেক ভালো ভালো জিনিস পড়বে। এখানে তোমাদের কিছুই নেই, হ্যাঁ, অনেক মানে জাম্প করে চলে গেছে, সুতরাং খুবই মানে ডিফিকাল্ট এই যে মাধ্যমিকে যে এইসব জিনিস বোঝা না, খুবই ডিফিকাল্ট, কিন্তু সেই জিনিসগুলোকে আমি খুব সহজে বুঝিয়ে দেবো, প্রত্যেকটা ট্রাম আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো যখন তোমরা 12-এ যাবে তখন তোমরা লাইট সম্পর্কে আর একটু বেশিভাবে জানতে পারবে, আবার যখন তোমরা গ্র্যাজুয়েশনে যাবে তখন আরও ভালোভাবে জানতে পারবে লাইট সম্পর্কে। তো এই ধাপ বাই ধাপ তোমরা সব কিছু পড়বে। সো দেখো, লাইটের অ্যাকচুয়ালি দুটো নেচার রয়েছে। একটাকে বলে ওয়েভ নেচার, আর একটাকে বলে পার্টিকেল নেচার। সো ওয়েভ নেচারটা ফার্স্ট অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী হাইগেন্স, ঠিক আছে? বিজ্ঞানী হাইগেন্স ফার্স্ট সেটা অবজার্ভ করেছিলেন। তোমরা সেটা ক্লাস 12-এ গিয়ে পড়বে, আমি এখানে এগুলো ডিসকাস করবো না এখন, এগুলো একটা বড় টপিক, ঠিক আছে? এটা একটা চ্যাপ্টার, হাইগেন্স প্রিন্সিপাল একটা চ্যাপ্টার। তারপরে এই যে পার্টিকেল লাইট নেচার বললাম আমি, মানে কণার মতো বিহেভ করে লাইট, হ্যাঁ, সেটাকে আমরা ফোটন নাম দিই, এটা নাম দিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে? সো এই যে ফোটন, এটা এই যে কথাটা কে বলেছিল? বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন। এই জিনিসটা তোমরা পড়বে ক্লাস 12-এ গিয়ে পড়বে, এটা একটা চ্যাপ্টার বলতে পারো, ঠিক আছে? ফোটো ইলেকট্রিক ইফেক্ট, সেগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। সুতরাং লাইটটা কি? লাইট তোমরা দেখতে পাচ্ছ একটা রশ্মি আসছে, তো মানে ক্লাস 12-এর প্রথমের দিকে আমরা যেটা পড়ি, লাইটকে রশ্মি হিসেবে কনসিডার করি, ঠিক আছে? রে হিসেবে কনসিডার করি ইনিশিয়ালি। তারপরে আমরা দেখি যে না, লাইট তো বাবা রশ্মি নয়, লাইটটা কি? আর ওয়েভ দিয়ে আমরা সেটাকে ওয়েভ হিসেবে কনসিডার করি, ঠিক আছে? মানে এগুলো কিভাবে বোঝা গেছে? এক্সপেরিমেন্টের দ্বারা বোঝা গেছে। এই যে আমি কথাগুলো বললাম, কিভাবে বলতে পারছি? আমি এক্সপেরিমেন্টের দ্বারা বলতে পারছি। যেরকম দেখো, বলি আমি প্রথমে, ইনিশিয়ালি একটা গল্প শোনো। ইনিশিয়ালি তোমরা সবাই নিউটনকে জানো, নিউটন প্রথমে কিন্তু লাইট সম্পর্কে অনেক কিছু বলেছিলেন। বিজ্ঞানী নিউটন কি বললেন? নিউটন বললেন যে বাবা, লাইটটা কিন্তু পার্টিকেল। প্রথমে একদম ইনিশিয়ালি নিউটন লাইটটাকে বললো পার্টিকেল। কেন? কারণ তিনি রিফ্র্যাকশন দিয়েছিলেন, ঠিক আছে? তিনি অবজার্ভ করেছিলেন লাইটের রিফ্র্যাকশন ঘটে, প্রতিফলন প্রতিসরণ এগুলো ঘটে। যেরকম তুমি একটা বলকে যদি দেওয়ালে ছুঁড়ে মারো, সেই বলটা কী হবে? রিফ্লেক্ট করে চলে আসে। যদি তুমি ঢিলটাকে জলে ছুঁড়ে মারো, ঢিলটা জলের ভেতরে ঢুকে যাবে। তাহলে যে দেওয়ালে ছুঁড়ে মারলে বলটা রিফ্লেক্ট করে চলে আসলো, দ্যাট ইজ কল রিফ্লেকশন, প্রতিফলন। তুমি জলের মধ্যে দিলে ভেতরে ঢুকে গেল, সেটা হলো রিফ্র্যাকশন, প্রতিসরণ হলো, ঠিক আছে? সো
নিউটনের প্রথমের দিকের থিওরিতে তিনি বলেছিলেন লাইট একটা পার্টিকেল। সো সেখান থেকে তিনি রিফ্র্যাকশনকে ব্যাখ্যা করেছিলেন, এবং সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখছেন যে লাইটটা তো সোজা যাচ্ছে, তো এরকম যাচ্ছে, তাহলে এটাকে তুমি রে হিসেবে কনসিডার করতে পারো। দিস ইজ কল্ড রে, রশ্মি। ঠিক আছে, ভালো কথা। তাহলে রশ্মি কনসেপ্ট কনসিডার করে আমরা প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করতে পারলাম। এইবার মানে আলোর অনেক এক্সপেরিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে প্রতিসরণ প্রতিফলন তুমি বুঝতে পারলে, যেরকম ধরো তুমি আয়নার ওপরে লাইট ফেললে তাহলে রিফ্লেকশন হবে, এটা প্রতিফলন। এই যে আমার সামনে যত অবজেক্ট রয়েছে, এই যে বোতল বলো, জামা প্যান্ট বলো, মোবাইল বলো, এই যত জিনিস রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি কেন? রিফ্লেকশনের জন্য দেখতে পাচ্ছি। মানে লাইট ওর ওপরে গিয়ে পড়ছে, এবার এই অবজেক্টটা মানে যেই জিনিসটার উপরে গিয়ে পড়ছে সেই জিনিসটা আবার কিছু রশ্মি রিফ্লেক্ট করছে, সেই রশ্মিটা আমার চোখের ভেতরে গিয়ে ঢুকছে। সো রেটিনায় সেন্স দিচ্ছে যে হ্যাঁ এখানে একটা অবজেক্ট রয়েছে, মানে ইমেজ ক্রিয়েট করছে রেটিনায় গিয়ে কী করছে, সেই অবজেক্টটার ইমেজ ক্রিয়েট করছে। সুতরাং আমরা বুঝতে পারছি সেই অবজেক্টটা রয়েছে। তাহলে অবজেক্টটাকে আমরা বুঝতে পারছি অনলি রিফ্লেকশনের জন্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রিফ্র্যাকশনটাকে যেরকম ধরো তুমি একটা কাচের পাত্র নিলে, কাচের পাত্রের মধ্যে জল নিয়েছো, ঠিক আছে, এবার ওপর থেকে একটা রশ্মি দিয়ে তুমি মারলে লাইটটাকে, রশ্মি মারলে কী হবে? দেখে জলের ভেতরে ঢুকছে এবং কিছুটা বেঁকে যাচ্ছে, সুতরাং রিফ্র্যাকশন ঘটছে। ওকে, তারপর আরও কিছু এক্সপেরিমেন্ট রয়েছে, ইন্টারফারেন্স রয়েছে, রিফ্র্যাকশন রয়েছে, পোলারাইজেশন রয়েছে। সো ওই যে এক্সপেরিমেন্টগুলো, ওগুলোকে কিন্তু এই রশ্মি ধরে এক্সপ্লেন করা গেল না, রশ্মি সেখানে ফেল করে গেল। তখন বিজ্ঞানী হাইগেন্স বললেন যে তাহলে রশ্মি তো নয় বাবা, এটা কি ওয়েভ। তখন তিনি ওয়েভ কনসিডার করলেন। যখন ওয়েভ কনসিডার করা হলো তখন কিন্তু ডিফ্র্যাকশন বলো, তোমার ইন্টারফারেন্স বলো, পোলারাইজেশন বলো, এগুলো এক্সপ্লেন করা গেল। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারলাম যখন আমরা লাইটটাকে ওয়েভ হিসেবে কনসিডার করলাম। ওকে, নেক্সট আর একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আসছে, সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন তুমি এক্সপ্লেন করতে গেলে এই ইয়েটাকে, লাইটটাকে ওয়েভ ধরে, তখন কিন্তু তুমি আর এক্সপ্লেন করতে পারলে না। এটা এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানী হার্জ এক্সপেরিমেন্টটা করেছিলেন, কিন্তু তিনি প্র্যাকটিক্যালি যে রেজাল্ট পাচ্ছেন আর যে ওয়েভ কনসিডার করে যে থিওরিটিক্যালি যে রেজাল্ট পাচ্ছেন, মানে আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে, মানে ডিফারেন্স পাওয়া যাচ্ছে। সুতরাং ম্যাচ করছে না, কারণ এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ম্যাচ করতে হবে। তখন আসলেন বিজ্ঞানী আইনস্টাইন আবার হেল্প নিলেন বিজ্ঞানী প্ল্যাঙ্ক কোয়ান্টাইজেশনের একটা রুল দিয়েছিলেন, এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। সেই থিওরিটাকে কনসিডার করে তিনি বললেন যে বাবা, যে লাইটটা আসছে সেটা কিন্তু একটা পার্টিকেল আসছে যার এনার্জি হয় E=H*ν, মানে প্যাকেট ফর্মে লাইটটা আসছে। মানে যেরকম দুধের প্যাকেট বলো বা চিপসের প্যাকেট বলো, ওরকম প্যাকেট ফর্মে লাইটটা আসছে। তিনি তার এনার্জিটা কনসিডার করলেন কীভাবে, যে এইটা E=H*. এই কনসিডারেশনটা নিয়ে যদি কাজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল রেজাল্ট যা আছে সব একদম D2 ভেরিফাই করতে পারছে। বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আলোটা আস্তে আস্তে ইভলভ করেছে। তো আলোর আমরা মেনলি দুটো নেচার দেখতে পাই, একটা ওয়েভ নেচার আর একটা পার্টিকেল নেচার। বুঝতে পারলে? এই হচ্ছে আলোর হিস্ট্রি। আলোটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, তো যাই হোক, আমরা মেনলি ফোকাস করব রিফ্র্যাকশন, প্রিজম, লেন্স, এইসব জিনিসের উপর আমরা মেনলি ফোকাস করব এবং প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের বইতে ভাই প্রচুর জাম্প দিয়েছে, মানে লাভ দিয়ে চলে গেছে। সুতরাং সেরকমভাবে যদি বই ফলো করো অনেক কিছু তোমরা হারিয়ে ফেলবে, কিছু বুঝতে পারবে না, লিঙ্ক পাবে না। সুতরাং ভিডিও দেখো, লেকচারগুলো দেখলে পরে তোমরা কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি সেটা কি, যে গোলীয় দর্পণ। আচ্ছা, গোলীয় দর্পণে যাওয়ার আগে বলি সিম্পল যে সমতল দর্পণ কি হয়, কারণ সেটা জানা দরকার, তাই না? তোমরা সবাই জানো সমতল দর্পণ জিনিসটা কি। সো সমতল
দর্পণ। সমতল দর্পণটা কি বলো? এই যে আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমরা মুখ দেখতে পাই, সেটাই সমতল দর্পণ। মানে কি, আমাদের মুখের যা সাইজ, মানে আমাদের দেহের যা সাইজ, সমতল দর্পণেও সেরকমই দেখায় আর কি, তাই তো? সেটাই সমতল দর্পণ। তো আমি যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল নিই, ধরো এটা একটা তোমার দর্পণ নিয়েছো তুমি, ওকে, এটা তুমি একটা সাপোজ দর্পণ নিয়েছো, ওকে। তাহলে দর্পণটার তোমার ইয়েটা নাম দিচ্ছি সাপোজ এটা এম, এটা এম প্রাইম। দেখো এটা সমতল দর্পণ, কিন্তু একটা সাইড কি করা থাকে, কোটেড করা থাকে, সিলভার কোটিং দিয়ে কোটেড করা থাকে। তার মানে কি, তার মানে লাইটটা যে পড়ে কিন্তু এই ভেতর দিয়ে বাইরে চলে যাবে না, কারণ এখানে সিলভার কোটিং দেওয়া রয়েছে। সিলভার কোটিং দেওয়ার দরুন কী হবে, লাইটটা ভেদ করে চলে যেতে পারবে না, ওকে। সুতরাং রিফ্লেকশনে শুধুমাত্র ঘটবে, বুঝতে পারলে? তাহলে একটা প্লেন শুধুমাত্র মসৃণ রাখা হয়, যে প্লেনটা রিফ্লেকশন হবে সেই প্লেনটাকে বলে আমরা রিফ্লেক্টার, ঠিক আছে? যে প্লেনটা দ্বারা রিফ্লেক্ট হবে সেটাকে বলে রিফ্লেক্টার বা রিফ্লেকশন প্লেন, সিম্পল কথা, ফাইন। এবার আমি কি বলছি, ধরো এইটা তোমার মানে অভিলম্ব, হ্যাঁ, মানে নর্মাল আর কি, নর্মাল এন। এইবার তুমি একটা লাইট ফেললে, সাপোজ সিম্পল একটা তুমি লাইট ফেললে, ইমাজিন করে মানে লাইট ফেললে তুমি, এখানে লাইট ফেললে, তা লাইটটা কী হবে, এইভাবে একদম এইভাবে রিফ্লেকশনটা ঘটাবে, বুঝতে পারলে? মানে তুমি যতখানি অ্যাঙ্গেলে লাইটটা ফেলবে ঠিক ততখানি অ্যাঙ্গেলে তার কিন্তু রিফ্লেকশন করবে, বুঝতে পারলে? এটা সমতল দর্পণ, একদম সিম্পল মেকানিজম, কিছুই না, পুরো সমান হবে দর্পণটা, লাইট ফেলবে, লাইটের রিফ্লেকশন, তাই তো, একদম সিম্পল জিনিস। এবার রিফ্লেকশনের রুলস রয়েছে, সেই রুলসগুলো আমি যাবো, আস্তে আস্তে যাবো, ঠিক আছে? মানে এখানে যেটা দেখা যায় আর কি, তুমি যে ছবিটা দেখবে, ধরো এখানে একটা অবজেক্ট ছিল, তো এটা অবজেক্ট, তাহলে এইখানে তার ইমেজ ক্রিয়েট হবে, তাই তো? যেরকম সূর্য থেকে আলো পড়ছে, লাইট পড়লে এখানে এসে রিফ্লেকশন, এখানে ছায়া আমরা দেখতে, মানে একটা আলো এখানে দেখতে পাই, সো ইমেজ ক্রিয়েট করে, ওকে। তাহলে এখানে তুমি পর্দা রাখলে সেটাকে তুমি দেখতে পাবে, মানে পর্দায় ফেলতে পারবে, সুতরাং সৎ প্রতিবিম্ব গঠন হবে এখানটায়। তারপরে অবশিষ্ট হবে, মানে উল্টো হবে, ঠিক আছে? এবং এবার সেটা ডিপেন্ড করবে সে মানে বস্তুটা আকারে, মানে বস্তুটা যেহেতু অনেকটা বড়, আকার ছোট হবে এখানটায়। যেরকম ধরো এটা একটা এক্সাম্পল বললাম, তুমি মনে করো আয়নার সামনে গিয়ে দাঁড়ালে, ঠিক আছে? এইবার কিন্তু তোমার যে ছবিটা ক্রিয়েট হবে সেটা কিন্তু কোনো প্রতিবিম্ব তুমি পাবে না, তাহলে কি হলো, সেটা অসৎ প্রতিবিম্ব গঠন করলো, মানে যাকে পর্দায় ফেলা যাবে না। আচ্ছা, এগুলোতে আমি আসছি আস্তে আস্তে। তাহলে গলীয় দর্পণটা কি? গলীয় দর্পণ মানে জাস্ট সিম্পল, মানে তুমি একটা গোলক নিয়েছো, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একটা গোলক নিয়েছি আমি, মানে কাঁচের একটা গোলক নিয়েছি, ঠিক আছে? এই গোলকটাকে কি করলাম আমি, এইখান থেকে দেখো এইটুকুনি আমি নিলাম, মনে করো এইটুকুনি আমি বাদ দিয়ে দিলাম, মানে এই ছবিটা যদি দেখি আমরা, শুধুমাত্র আমি এইটুকুনি ক্যান্সিডার করলাম। তাহলে যদি আমি এইটুকুনি ক্যান্সিডার করি, তাহলে এইখানটায় আবার জিনিস হবে, দেখো এই যে গোলটার আমি একটা অংশ এইভাবে নিয়েছি, এবার নিয়ে কী করলাম, ভেতরের দিকটাকে আমি কোটিং করে দিয়েছি, দেখো ভেতরের দিকটাকে আমি কী করে দিয়েছি, কোটিং, মানে সিলভার কোটিং করে দিয়েছি। আর বাইরের দিকটাকে আমি প্লেন রেখেছি, যেখানটায় প্রতিফলন হবে, বুঝতে পারলে? এই যে বাইরের দিকটা যে এইরকম, এইটাকে বলা হয়ে থাকে কনভেক্স, মানে সারফেস, কনভেক্স সারফেস বা কনভেক্স প্লেন। তাই এই ধরনের মিররকে বলে থাকি আমরা কনভেক্স মিরর, বা বাংলায় বলে উত্তল দর্পণ। তোমরা সবাই বাটি দেখেছো, এরকম একটা বাটি, তাই তো? এই বাটির দুটো মানে সারফেস হয়, একটা ভেতরে একটা সারফেস আর একটা বাইরের সারফেস। এই যে ভেতরে যে সারফেসটা, হ্যাঁ, ভেতরের সারফেসটাকে বলা হয় কনকেভ, আর বাইরের সারফেসটাকে বলা হয় কনভেক্স, বুঝতে পারলে? এইবার আমি কি করলাম, প্রথমে করলাম বাইরের যে সারফেসটা সেটাকে সাপোজ আমি কোটিং করে দিলাম, তাহলে এটাকে যে সিলভার কোটিং করে, তাহলে এখানে কোনো রিফ্লেকশন ঘটবে না। তাহলে যা রিফ্লেকশন ঘটবে সেটা কোথায় ঘটবে বাবা, এই ভেতরটায় ঘটবে, কারণ এটা কি রিফ্লেক্টিং প্লেন, তাই তো? এটা রিফ্লেকশন প্লেন, এটা, তাহলে এইখানটায় কিন্তু রিফ্লেকশনটা ঘটবে।
তাহলে এই যে সারফেস, এটা কী সারফেস? এটা কনকেভ সারফেস। তাহলে এই মিররটাকে কী বলবো আমরা? কনকেভ মিরর বলবো। একদম সিম্পল, কথাটা ক্লিয়ার হয়েছে। বা বাংলায় বলে অবতল দর্পণ। সিমিলারলি আমি যদি ভেতরটা কোটিং করতাম এবং বাইরেটা যদি আমি মসৃণ রাখতাম, প্রতিফলক হিসেবে রাখতাম, তাহলে বাইরের সারফেসটা কী বলছে? কনভেক্স বলছে বা উত্তল বলছে। তাহলে সেই দর্পণটা কী হয়ে যাবে? উত্তল দর্পণ হয়ে যাবে। সেটাই আমি এখানটায় দেখিয়েছি। দেখো, ভেতরটা কোটিং করে যদি, তাহলে ভেতরটা যদি কোটিং করি তাহলে কি বাইরেটা মানে প্রতিফলক তল হিসেবে থাকছে, তাহলে সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। আর যদি বাইরেটা আমি কোটিং করি আর ভেতরটা যদি আমি মসৃণ বা স্মুথ রাখি, তাহলে সেটাকে বলবো আমরা অবতল দর্পণ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি। ওকে, কিছু এক্সাম্পল দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করা যায়। সবার বাড়িতে চামচ রয়েছে, তাহলে একটা চামচ নিয়ে নাও, স্টিলের চামচ না, হ্যাঁ, মানে প্লাস্টিকের চামচ নিলে তো আর হবে না, কারণ সেখানে তুমি রিফ্লেকশনটা দেখতে পাবে না। ওকে, একটা স্টিলের চামচ তুমি নিয়ে নাও। স্টিলের চামচটার দেখো মানে দুটো ইয়ে হয়, মানে এরকম, আমি যদি ছবি এঁকে দেখাই, এইরকম তো এরকম চামচটা হয়, তাই তো? তাহলে এই দিকে যে সারফেসটা, এটাকে কি বলা হয়? এই বাইরের দিকটাকে বলা হয় উত্তল, মানে এটা উত্তল হবে এটা। আর ভেতরের দিকটাকে কি বলা হয়? অবতল, তাই তো? তাহলে এইখানটা ছবিটা দেখো, এইটা তোমার এই যে ছবিটা দেখাচ্ছে, এটা তোমার বাইরে, মানে এইটা এই সাইডটা, যে চামচ যদি তুমি নাও তাহলে উপরের দিকটা, ঠিক আছে, বাঁকানোর উপরের দিকটা। এবার তুমি যদি মুখটা রাখো তাহলে তুমি তোমার মুখটা দেখতে পাবে, ঠিক আছে, একদম কাছাকাছি যদি মুখটা রাখো তাহলে তুমি দেখতে পাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে, ধরো মুখটা তুমি কাছাকাছি রাখলে একটা সাইজ দেখাবে, আস্তে আস্তে তুমি মুখটাকে দূরে সরালে তোমার মুখটা সোজাই লাগবে। মুখটা দেখো এখানে সোজা, মানে কি সমশীর্ষ। আমি যদি এখানে ছবিটা যদি আমি বর্ণনা করি তাহলে কি বলবো আমি? সমশীর্ষ, ঠিক আছে, মানে সোজা, বস্তু যেদিকে সেই দিকেই মানে ইমেজটা ক্রিয়েট হয়েছে, সুতরাং সমশীর্ষ। এবং এটাকে পর্দায় ফেলা যাচ্ছে না, সুতরাং অসৎ বলবো, অসৎ প্রতিবিম্ব। এবং বস্তু অপেক্ষা আকারে ছোট, ছোট। তাহলে এইটা হচ্ছে তোমার বর্ণনা, এই যে ছবিটা উৎপন্ন হয়েছে এই ছবিটার বর্ণনা। সমশীর্ষ মানে যে দিকটা বস্তু রয়েছে সেই দিকটাই ইমেজটা ক্রিয়েট হয়েছে। অসৎ মানে এই ছবিটাকে কিন্তু তুই পর্দায় ফেলতে পারবে না, কারণ ওই যে চামচটার ওপরে যে তোমার ছবিটা ক্রিয়েট হয়েছে তার ভেতরে তো তুমি পর্দা দিতে পারবে না, তাই না? সুতরাং অসৎ হয়ে গেল, পর্দায় ফেলা যাবে না। আর ছোট মানে বস্তু অপেক্ষা আকারে ছোট। দেখো চামচের মধ্যে তোমার মুখটাকে দেখে এইটুকুনি নয়, অনেকটা বড়, চামচের থেকে ভেতরে বাবা বড়, কিন্তু ছবিটা দেখো একটুখানি, তাহলে তুমি কি বুঝতে পারছো? বস্তু অপেক্ষা ইমেজের সাইজটা ছোট। ক্লিয়ার হয়েছে? এইবার মুখ যত তুমি আস্তে আস্তে দূরে সরাবে, দেখবে মুখটাও আস্তে আস্তে ওই যে চামচের ওপরে মুখটা আস্তে আস্তে কিন্তু ছোটো হতে থাকবে, ক্লিয়ার, কিন্তু সমশীর্ষ থাকবে। এগুলো সমস্ত কিছু আমি এক্সপ্লেন করবো, আগে কি আমি এক্সাম্পলতে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। এটা উত্তল দর্পণের জন্য। অবতল দর্পণের জন্য বলি, তাহলে অবতল মানে কোনটা? এই ভেতরের দিকটা। তাহলে এবার তুমি চামচটাকে ঘুরিয়ে নাও, তাহলে ঘোরালে কী পাবে? তুমি ভেতরের দিকটা পাবে। তাহলে ভেতরের দিকে যখন তাকাচ্ছ তুমি, তখন তুমি কি দেখতে পাচ্ছ? তোমার ছবি উল্টে গেল। তাহলে অবতল দর্পণের জন্য তাহলে কি হচ্ছে? অবশীর্ষ হচ্ছে। কি হচ্ছে আমি যদি বর্ণনা করি? অবশীর্ষ। অবশীর্ষ মানে কি? উল্টো, বস্তুটা যেদিকে রয়েছে ঠিক তার অপোজিট দিকে ইমেজটা ক্রিয়েট হয়েছে, তো উল্টে গেছে। এটাও অসৎ এখানটায়, সুতরাং তুমি এটাকে কিন্তু পর্দায় ফেলতে পারবে না। দ্বিতীয়ত, এইটা মেনলি যেটা হয়, মানে এটা যেহেতু অনেক কাছাকাছি ধরেছে, হ্যাঁ, এটা অনেকটা কাছাকাছি ধরেছে, তার জন্য মানে আমি বলি, আমি এগুলো সব আস্তে আস্তে এক্সপ্লেন করবো। যখন তুমি অবতল দর্পণে খুব কাছাকাছি থাকবে তখন সেখানে সমশীর্ষ দেখাবে, আস্তে যখন তুমি দূরে নেবে বস্তুর আকারে চেঞ্জ হবে। চেঞ্জটা কেমন হয় না হয় সেগুলো সমস্ত কিছু আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? এখন বলে সেগুলো বুঝতে পারবে না। যদি তুমি ইনফিনিটির বস্তু রাখো তাহলে ফোকাসে উৎপন্ন করবে, তার সাইজ ছোট হবে। ফোকাসে যদি তুমি অবজেক্টে রাখো তাহলে ইমেজটার সাইজ সব থেকে বড় হবে, ক্লিয়ার? অবশীর্ষ হবে। কীভাবে হয় না হয় সমস্ত কিছু আমি আস্তে আস্তে এক্সপ্লেন করবো। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে তুমি একটা এক্সপেরিমেন্ট কিন্তু বাড়িতে করতে পারো অবতল এবং উত্তল দর্পণের জন্য। ওকে, সো এখানটায় দেখো আমি দেখিয়ে দিয়েছি এই যে বাঁকানো ইয়েটা, ঠিক আছে, এখানে গর্ত রয়েছে, হ্যাঁ,
সুতরাং এই প্লেনটাকে বলছি আমরা কি, কনকেভ বা অবতল। আর এই যে বাঁকানোটা দেখো মানে বাইরের দিকটা, এটাকে বলছি আমরা উত্তল। ওকে, নেক্সট যেটা দেখবো সেটা কি, মানে স্ফেরিক্যাল যে মিরর মানে দর্পণ, তার জিওমেট্রি কেমন হয়। মানে অলরেডি আমরা দেখে গেছি যে কেমন আমরা অবতল দর্পণ পাই, কেমন আমরা উত্তল দর্পণ পাই। এখানে জিওমেট্রি বলতে কোথায় কি পজিশন রয়েছে, কোনটা পোল, কোনটা ফোকাস, সমস্ত কিছু শিখবো, ঠিক আছে। সো আমি এখানে একটা জাস্ট সিম্পল মিরর কনসিডার করেছি, মানে স্ফেরিক্যাল মিরর। অবশ্যই এটাকে কি বলবো তুমি বলো তো, দেখো বাইরের দিকটা কোটিং করা আছে, ভেতরের দিকটা কিন্তু স্মুথ প্লেন রয়েছে, তাহলে এটাকে তুমি বলবে অবতল দর্পণ, কনকেভ মিরর। ফাইন, তাহলে এটা একটা আমাদের কি কনকেভ মিরর। ওকে, তাহলে এইটা দেখো আমার যদি এই এই অংশগুলো যদি না থাকতো, সাপোজ এগুলো যদি না থাকতো, তাহলে তুমি কী বলতে, তাহলে এইটা একটা মিরর, তাই তো। তাহলে এর সেন্টার অফ কার্ভেচার কোথায়, তো তখন আমি কি বলবো, তখন বলবো তুমি এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভটাকে তুমি টোটালি কমপ্লিট করো। যখন তুমি টোটালি কমপ্লিট করবে, দেখো একটা সার্কেল উৎপন্ন করছে, তাহলে সার্কেলটা সেন্টার খোঁজা একদম ইজি, তাহলে সার্কেলটা তুমি সেন্টার খুঁজে পেলে। তাহলে এই যে সেন্টার, এই সিটাকেই বলবো আমরা সেন্টার অফ কার্ভেচার। ওকে, বক্রতা কেন্দ্র। ওকে, এইবার এই যে মিররটা রয়েছে এম এম প্রাইম, তার একটা বিন্দু এটা, এটাকে বলছে আমরা পোল বা মেরু, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেরু। এবার বক্রতা কেন্দ্র আর মেরু, এদেরকে যদি আমি একটা রেখা দ্বারা যুক্ত করি, যে সরল রেখা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এই পোল আর যে সেন্টার অফ কার্ভেচার, তাদের মধ্যে যে ডিস্ট্যান্স, সেটাকে বলা হয়ে থাকে কি রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার আমরা প্রমাণ করব, আস্তে আস্তে আসছি আমি। এই যে বক্রতা কেন্দ্র আর পোল, তাদের মধ্যেই কিন্তু ফোকাস থাকে, এবং এই ফোকাসটা কিন্তু অবশ্যই এই বক্রতা কেন্দ্রের হাফ হয়ে থাকে, এফ ইকুয়াল টু আর বাই টু, বক্রতা ব্যাসার্ধ তার হাফ হয়ে থাকে, মানে মিডিল পয়েন্টে কিন্তু ফোকাসটা থাকে। বুঝতে পারলে? তাহলে ফোকাস ক্লিয়ার হয়েছে, বক্রতা কেন্দ্র ক্লিয়ার হয়েছে, বক্রতা ব্যাসার্ধ ক্লিয়ার হয়েছে, পোল ক্লিয়ার হয়ে গেছে। ওকে, অ্যান্ড প্রিন্সিপাল অ্যাক্সিসও ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আমরা আস্তে আস্তে ঢুকবো প্রতিফলন, প্রতিসরণ, এই জিনিসগুলো কি। প্রতিফলন কিছুই না, একদম সিম্পল জিনিস, তোমরা সবাই জানো। কিছু এক্সাম্পলের জিনিসটা বুঝতে পারো, যেরকম এক্সাম্পলটা দেখো, এই যে পাহাড় পর্বত রয়েছে, এখানে জল রয়েছে, দেখো ছবিটা এদিক থেকে তোলা হয়েছে। সুতরাং কি এই যে পাহাড় পর্বত, এই যে পাহাড় পর্বত রয়েছে, এইটার দেখো রিফ্লেকশন কিন্তু তুমি জলের মধ্যে দেখতে পাচ্ছ। সো এইটা তোমার অবজেক্ট, দিস ইজ ইউর অবজেক্ট অ্যান্ড দিস ইজ ইমেজ, প্রতিবিম্ব। অবজেক্ট মানে বস্তু, ওকে, আর ইমেজ মানে প্রতিবিম্ব। ওকে, আচ্ছা, এইবার এই ডায়াগ্রামটা দেখো, তাহলে এইখানে আমি একটা প্লেন রেখেছি, সিম্পল একটা মিরর রেখেছি। হ্যাঁ, মিররটার এগুলো কিন্তু তোমার কোটিং করা আছে, সিলভার কোটিং করা আছে, মানে রশ্মিটা ভেতরের দিকে ঢুকতে পারবে না। ওকে, তাহলে একটা লাইট ফেললাম, একটা অ্যাঙ্গেল করে ফেলেছি, এই একটা লাইট ফেলেছি, যার এই মানে এইটা কি, এটা নর্মাল, মানে এই যে প্লেনটা নিয়েছো তুমি বা মিররটা নিয়েছো, মিররটা নর্মাল এটা। ওকে, তুমি বলছো যে এখানেও তুমি আঁকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এরকম রশ্মি ফেলো, এরকম করো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এটা আমাদের নর্মাল হয়ে গেল। তাহলে একটা রশ্মি তুমি একটা অ্যাঙ্গেল করে ফেললে। এইবার অনেকে যে মানে যেটা এখানে ভুল করে, সেটা কি, অনেকে এইটাকে ভাবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যেটা মারাত্মক লেভেলের ভুল। ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা তুমি কিভাবে ডিফাইন করবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে তোমার মানে ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয়ে থাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। কি বললাম? এই যে মিররটার সাথে কোনো অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেলটা কার সাথে হবে? নর্মালের সাথে হবে, সেটাকেই বলা হয়ে থাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এখানে কিন্তু অনেকে ভুল করে। ওকে, তাহলে এই রশ্মিটা পড়লো,
ইনসিডেন্ট রে। ওকে, এই পয়েন্ট এসে পড়েছে। হ্যাঁ, আর এটা নর্মাল তোমার, তাহলে নর্মাল আর ইনসিডেন্ট রের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে বলা হচ্ছে তোমার আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবার যখন এখানে এসে পড়লো, কী করলো, রিফ্লেক্ট করে চলে গেল, এই রিফ্লেক্ট করে চলে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো এইটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা আর। বুঝতে পারলে? এইবার আসি, এই যে রিফ্লেকশন বললাম, রিফ্লেকশনের ল, সূত্র, দুটো সূত্র বাবা, খুব ইম্পর্টেন্ট। কি বলছে দুটো সূত্র? ফার্স্ট সূত্র বলছে এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এরা দুজনা অবশ্যই সমান হবে, অলওয়েজ। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অ্যান্ড ইনসিডেন্ট অ্যাঙ্গেল অলওয়েজ সমান হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট এইটা গেল। সেকেন্ড, এই ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল এরা পরস্পর সবসময় কিন্তু একই প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে। মানে এরকম কখনোই পসিবল নয়, মানে আমার সামনে থাকলে আমি তোমাকে দেখাতে পারতাম খুব মানে ভালো করে। ধরো আমি তোমাকে এখানেই বোঝানোর চেষ্টা করছি। ধরো এই রশ্মিটা তো পড়লো, ঠিক আছে, এটা কিন্তু এই খাতার প্লেনেই কিন্তু রিফ্লেক্ট হতে হবে। এরকম না যে এই দিক মানে এই যে স্কিনটা বের করে উপর দিকে চলে আসবে বা ভেতর দিকে চলে যাবে রিফ্লেক্টেড, এটা তা কিন্তু হতে পারে না। একই প্লেনে হবে। একই প্লেনে হবে মানে কি? মানে হচ্ছে তোমার এটাই যে ধরো এই মানে খাতার প্লেনটা, এই খাতার প্লেনে কি হবে তোমার, মানে নর্মালটাও থাকবে, রিফ্লেক্টেড এটাও থাকবে, ইনসিডেন্ট এটাও থাকবে। বুঝতে পারলে? এরকম নয় যে ইনসিডেন্ট এবং নর্মালটা খাতার প্লেনে থাকলো, রিফ্লেক্টেডটা হচ্ছে তোমার বাইরের প্লেনে চলে আসলো, সেটা কিন্তু পসিবল নয়। এই দুটো ল খুব ইম্পর্টেন্ট। অনেকে সেকেন্ড লটা তো বুঝতেই পারে না, অনেকে, আমি অনেককে দেখেছি সেকেন্ড লটা কেউ ঠিক করে বুঝতে পারে না। জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? দেখো একদম সিম্পল জিনিস, হ্যাঁ, চোখের সামনে থাকলে ভালো করে দেখানো যায়, কলম দিয়ে খুব সুন্দর করে বোঝানো যায় জিনিসটা। তুমি কলম দিয়ে করতে পারো। ধরো এইটা তোমার প্লেন, সিম্পল ভাষায় তোমার এটা প্লেন। ওকে, এটা তোমার সাপোজ প্লেন। ওকে, একটা রশ্মি পড়লো, এটা নর্মাল। রিফ্লেকশনটা ঠিক এই প্লেন বরাবরই হবে, এরকম নয় যে এই প্লেন মানে এই বাইরের দিকে চলে আসলো। তোমরা বলবে যে অ্যাঙ্গেলটা একই থাকবে, বাইরের দিকে চলে আসবে, না, কখনোই হয় না বাবা, কখনোই হয় না। সব সময় এটা হবে, তুমি প্র্যাকটিক্যালি করে দেখবে, সব সময় এটাই হবে, একই প্লেনে থাকবে। কোনো সময় এরকম হবে না যে মানে এই তিনজনে আলাদা প্লেনে চলে আসে, তিনজনে সবসময় একই প্লেনে থাকবে। বুঝতে পারলে? ওকে, এইবার আমরা স্ফেরিক্যাল মিররের কিছু ছবি দেখব, মানে ছবি বলতে জিনিসগুলোকে কিভাবে এক্সপ্লেন করতে হয় সেই জিনিসগুলো দেখো। ধরো এটা সাপোজ কনকেভ মিরর নিয়েছি আমি, মানে তোমার অবতল দর্পণ নিয়েছি। সুতরাং অবতল দর্পণের ক্ষেত্রে দেখো একটা রশ্মি আসলো ইনসিডেন্টলি, পি থেকে এসছে, কিউ পয়েন্টে পড়েছে। যদি দেখো এই প্যারালাল অ্যাক্সিস, এই প্যারালাল অ্যাক্সিসের সাথে যদি মানে প্যারালাল বলছি, প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি ইনসিডেন্ট এটা প্যারালাল আসে, সমান্তরালভাবে যদি আসে, তাহলে পরে রিফ্লেকশন হওয়ার পরে রশ্মিটা অবশ্যই ফোকাস বিন্দুতে যাবে। দেখো তাই চলে এসছে, হলো। এবার তাহলে এই হলো আমাদের, তাহলে এটা ইনসিডেন্ট রে, এটা আমাদের রিফ্লেক্টেড রে। ওকে, এটা যেরকম দেখিয়েছিলাম কি, এটা তোমার একটা প্লেন মিররের জন্য দেখিয়েছিলাম, এটা প্লেন মিররের জন্য, হ্যাঁ, এটা তোমার প্লেন মিররের জন্য। এখন যেটা দেখাচ্ছে এটা কি তোমার স্ফেরিক্যাল মিররের জন্য। তাহলে দেখো এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। তাহলে এই যে কার্ভ, এর নর্মাল কি হবে? নর্মাল দেখো এটা এটা এইখানে আবার অনেকে ভুল করে। তুমি যদি একটা ধরো নাও, তুমি যে দিক দিয়ে টানো না কেন, তুমি দেখো এটা তুমি বৃত্ত নিয়েছো, তুমি এটা, তাহলে এই বৃত্তটা এটা একটা সার্কেল, রাইট? তাহলে সার্কেলের এগুলো কি তোমার সব ডায়ামিটার। ওকে, আচ্ছা, তুমি যেই দিক বরাবর টানো না কেন সবগুলোই কিন্তু এর স্পর্শকের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে।
এবং সেটা কোথাতে যাচ্ছে দেখো, সেটা কিন্তু যাচ্ছে সেন্টার দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমি নর্মালটা কোথাতে টানবো, অবশ্যই সেন্টার দিয়ে টানবো, তাই না? নর্মালটা কি অলওয়েজ সেন্টার দিয়ে যাবে। তাহলে পরে এই যে অ্যাঙ্গেলটা, এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল, আর এই অ্যাঙ্গেলটা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হয়ে গেল। বুঝতে পারলে? সিমিলারলি এখানটায় আমি ইসের জন্য দেখিয়েছি, কনভেক্স মিররের জন্য দেখিয়েছি। এইখানে কি হয় দেখো, ধরো একটা রশ্মি ইনসিডেন্ট হলো এবং আবার রিফ্লেকশন হলো, তাহলে ভালো করে দেখো এবার এই ফোকাস কিন্তু এদিকে নেই, কারণ কার্ভটা কেমন এই দিক বরাবর, সুতরাং এর ফোকাসটা কোন দিক হবে, এই ভেতরের দিক বরাবর হবে। তাহলে আমি তো এখানে একটা কথা বলেছিলাম, যদি রশ্মিটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যায়, তাহলে রিফ্লেকশনটা কিন্তু ফোকাসের থ্রু দিয়েই হবে, ঠিক আছে? তাহলে তুমি বলবে তাহলে এইখানে তো হচ্ছে না, ফোকাস তো বাবা এইখানটায়, রশ্মি তো রিফ্লেক্ট এদিক বরাবর হয়ে যাচ্ছে, তো এদিকে তো কোনো ফোকাস নেই, ফোকাস থাকার কথাও নয় এদিক বরাবর, কারণ এর কার্ভটা কেমন, এই রকম কার্ভ, তাহলে এর ফোকাস কোন দিকে হয়, কোন দিকে হয় বাবা, এই দিক বরাবর হবে। তাহলে এটা যদি বক্রতা কেন্দ্র হয়, তাহলে এটা তোমার ফোকাস হবে। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, তাহলে রশ্মি গিয়ে পড়লো, এই রশ্মি গিয়ে পড়লো, এই দিকে রিফ্লেক্ট হলো, তাহলে এইবার তুমি যখন এইখানে চোখ রেখে যখন তাকাবে, যখন তুমি চোখ রেখে তাকাবে, তখন তোমার কি মনে হবে, রশ্মিটা কোথা থেকে আসছে মনে হবে, তোমার মনে হবে রশ্মিটা যেন এইখান থেকে বেরিয়ে আসছে, এইরকম বেরিয়ে আসছে, এরকম তোমার মনে হবে। বুঝতে পারলে? তাহলে কোথা দিয়ে আসলো, এটা ফোকাসের থ্রু দিয়ে আসলো না, তাহলে কিন্তু স্টেটমেন্টটা ভুল নয়। বুঝতে পারলে? তাহলে তোমার অ্যাজ ইফ মনে হচ্ছে যে রশ্মিটা ফোকাসের থ্রু দিয়ে জেনে আসছে, তুমি তো এটা জানো না, তুমি ইনসিডেন্টের গল্প তুমি জানো না সাপোজ, তাহলে তোমার কাছে এটা মনে হবে যে রশ্মিটা কিন্তু ফোকাস দিয়ে না বেরিয়ে আসলো। বুঝতে পারলে? তাহলে এইখানে নর্মালটা কীভাবে তুমি ডিফাইন করবে, একই ব্যাপার বাবা, সেন্টার অফ মানে সেন্টার অফ কার্ভেচার, সে থ্রু দিয়ে যদি তুমি একটা লাইন ড্র করে দাও, তাহলে সেটাই নর্মাল হয়ে যাবে। তাহলে এইখানেও একই রকম, তাহলে এটা তোমার ইনসিডেন্টে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা নর্মালের সাথে অ্যাঙ্গেল, সেটা কী বলবো আমরা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। বুঝতে পারলে? আশা করি এই জিনিসগুলোতে কোনো অসুবিধা নেই কারণ এইগুলোই বেসিক, এইগুলো একটুখানি ভালো করে বুঝে যাও, পরেরগুলো তুমি অটোমেটিক বুঝতে পারবে, আর এগুলো না বুঝলে কিন্তু পরের জিনিসগুলো কিছুই বুঝতে পারবে না। ওকে, সুতরাং যদি অনেকগুলো যদি প্যারালাল যদি রশ্মি একসাথে যদি কোনো একটা দর্পণের উপর পড়ে, মানে অবতল হোক বহুতল দর্পণের উপর যদি পড়ে, মানে ছবিটা কাইন্ড অফ এরকম, সাপোজ এইটা একটা তুমি অবতল দর্পণ কনসিডার করলে, ঠিক আছে? এইটা তোমার নর্মালটা, মানে সরি ইয়েটা, হ্যাঁ নর্মাল বলতে পারো বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে পারো। হ্যাঁ, তাহলে পরে এইখানটায় ধরো তুমি অনেক সমান্তরাল রশ্মি আসলো, এই একটা গেল রশ্মি, এই একটা রশ্মি গেল, এই একটা রশ্মি গেল, এদিক দিয়ে দিলাম সাপোজ এই একটা রশ্মি গেল, এই রশ্মি গেল, এই রশ্মি গেল, তাহলে এরা কি করবে, এরা সবাই দেখো ফোকাসে এসে মিলিত হবে। ধরো এইখানটায় ফোকাসে রয়েছে, কথার কথা, ঠিক আছে? তাহলে কি করবে, এ ফোকাসে আসবে, এও ফোকাসে আসবে, এও ফোকাসেই আসবে, এও ফোকাসে আসবে, এও ফোকাসে আসবে, এই ব্যাটাও কিন্তু ফোকাসেই আসবে। তাহলে এগুলো যদি আমি অ্যারো দেখাই, তাহলে এইরকম, বুঝতে পারলে? এই হচ্ছে কি গল্প। তাহলে এই যে ফোকাস, এই ফোকাস এসে কিন্তু তারা মিলিত হলো, তাহলে এটা তোমার সি, এটা তোমার এফ। বুঝতে পারলে? ওকে, এইবার আমি অবতল দর্পণের কিছু ছবি, মানে কোথায় কেমন পজিশন হবে, কেমন ইমেজ উৎপন্ন হবে, সেগুলো একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং সেটা জানার আগে যেটা জানতে হবে, যে রশ্মি মানে যে রে, সেটা মানে কতগুলো ছবি, মানে কতগুলো আমি রশ্মি কনসিডার করলে পরে একটা কমপ্লিট ইমেজ আমি পাবো, সেটা হচ্ছে তোমার 3টে রশ্মি তোমাকে জানতেই হবে, মাস্ট। যদি তুমি সেটা জানতে পারো, হ্যাঁ, তাহলে পরে তুমি ইজিলি যে কোনো ছবি তুমি আঁকতে পারবে। ফার্স্ট লটা কি, তাহলে এইখানে তুমি বলতে পারো রশ্মি অনুসরণ পদ্ধতি।
ঠিক আছে। আচ্ছা এইখানটাই করে দিই। আচ্ছা তাহলে রশ্মি অনুসরণ পদ্ধতি, দেখো কিছুই না, একদম সিম্পল জিনিস। ফার্স্ট অফ অল ধরো আমি অবতল দর্পণ দিয়েই দেখাচ্ছি। আমার একটা অবতল দর্পণ রয়েছে, ওকে। তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা তোমার পোল, হ্যাঁ এটা তোমার পোল, এটা এম এম প্রাইম, দিস ইজ ফোকাস, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার। এইবার দেখো ধরো সাপোজ আমি কি বললাম, প্রথম যে নিয়মটা সেটা কি, যদি রশ্মিটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল আসে, এরকম যদি প্যারালাল আসে তাহলে কি হবে, সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, ক্লিয়ার হয়েছে। এটাকে তুমি অ্যারো করে দাও, এই গেল। এই অ্যারো দিয়ে তোমার রশ্মির ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। যে রশ্মি যাচ্ছে, রশ্মিটা কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এটাকে বলছি আমরা কি, রে, হ্যাঁ রশ্মি। আর তোমরা আরেকটু মানে যখন বড় হবে 12-এ যাবে তখন তোমরা পড়বে, এটা তো পড়বেই, দিয়ে তোমরা ওয়েভ পড়বে, এটা তোমার ওয়েভ, বুঝতে পারলে। যাই হোক, তাহলে এটা হলো তোমার সাপোজ এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর। তাহলে এটা একটা রুল যে এটা তুমি প্যারালাল রশ্মি পাঠাবে এবং সেটাকে ফোকাস দিয়ে তুমি পাস করে দেবে। সেকেন্ড কি বলছে, যে ধরো এরকম ছবি আঁকি একটা, অবতল দর্পণ আমি ক্যান্সেল করছি, ঠিক আছে, এম প্রাইম। এটা হলো। এইবার সাপোজ আমি বলছি যে আরেকটা রশ্মি কি, আরেকটা রশ্মি তোমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে এবং সেটা কিন্তু সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে আসবে। কেন সেন্টার অফ কার্ভেচার দিয়ে কেন ফিরে আসবে, কারণ দেখো সেন্টার অফ কার্ভেচারটা কি নর্মাল, মানে আমি যদি এরকম ছবি আঁকি, আবার দেখাই তোমাদেরকে, এইখানটা আমাকে একটা কথা বলো, সেন্টার অফ কার্ভেচার মানে কি, এর সেন্টারটা, তাই তো, এই সেন্টারটা আমি যদি এই দিক বরাবর একটা রশ্মি ফেলি, এইখানে পড়বে গিয়ে, দিয়ে আবার রিপিট করবে না, কারণ তোমরা সমতল দর্পণের ক্ষেত্রে কি বলবে, এরকম ধরো এইটা তোমার এটা নর্মালটা, ঠিক আছে, তাহলে এটা এন বা এন প্রাইম বলতে পারো, এটা এম, এম প্রাইম। এইবার আমি একটা রশ্মিকে ফেললাম, এই রশ্মি ফেললাম, এই রিফ্লেকশনও ঘটালাম, ঠিক আছে, তাহলে এই রশ্মি ফেললাম, রিফ্লেকশন ঘটালাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর। এইবার আয়ের মানটা আস্তে 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 কমাতে কমাতে যদি 0 করে দিই, তাহলে আই যদি 0 হয় তার মানে কী রে বাবা, এই দিক বরাবর রশ্মিটা নামলো, তাহলে কি এই দিক বরাবরই রিফ্লেকশন হবে, কারণ ইফ আই ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আর মাস্ট বি 0, বিকজ আই ইকুয়াল টু আর। বুঝতে পারলে? তার জন্য আমি কি বললাম, আরেকটা বললাম, যদি তোমার ধরো সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করো তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে আসবে, তার মানে এইরকম হবে, ধরো এটা সেন্টার অফ কার্ভেচার, এই গেল, ওইটাই ফিরে আসবে। তাহলে আমি নামকরণগুলো করি, এটা সাপোজ পোল, এইটা তোমার ফোকাস, এটা তোমার সি, সেন্টার অফ কার্ভেচার, আর এটা তোমার রশ্মির ডিরেকশন। এদিক বরাবর নামলো, ইনসিডেন্ট হলো, আবার এদিক বরাবর উঠে গেল, বুঝতে পারলে? তাহলে এই দুটো তোমার রুল খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আরেকটা রুল আছে, যে রুলটা কি বলছে, যদি কোনো রশ্মি মানে এরকম হয়, সরি
আচ্ছা আরেকটাই করে দেখাই, তাহলে বেশি সুবিধা হবে, তাই না? 3 নম্বর, ধরো যদি কোনো রশ্মি এরকম করে যে ফোকাস দিয়ে আসলো, তাহলে ফোকাস কোথায়? ফোকাস সাপোজ এইটা ফোকাস। আচ্ছা এগুলোকে এরকম বলি, এটাকে ফোকাস বললাম, এটাকে সেন্টার অফ কার্ভেচার বলছি, আর দ্য নেম অফ দ্য মিরর ইজ এম প্রাইম। ওকে, এবার গল্প হলো গিয়ে ধরো রশ্মিটা কি হলো, পুরো ফোকাস দিয়ে আসলো, এই ফোকাস, কথার কথা বলছি এইটা, তাহলে যদি ফোকাস দিয়ে আসে তাহলে কি হবে বলো তো? তাহলে অবশ্যই সেটা কি প্যারালাল হতে হবে টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসে কি হতে হবে? প্যারালাল হতে হবে। এইটা হচ্ছে কি ব্যাপার। তাহলে এই ঢুকলো, এই বেরোলো, বুঝতে পারলে? তাহলে যদি ফোকাসের সাথে মানে ফোকাসের থ্রু দিয়ে কোনো রশ্মি যায় তাহলে পরে বুঝবে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, ওকে। এই হচ্ছে গিয়ে 3টে রুল। এই 3টে রুল দিয়ে তুমি যে কোনো ছবি আঁকতে পারো। তাহলে আমি ছবি এঁকে দেখাই কিছু ছবি বলতে মানে ফিজিক্স। তোমার অবতল দর্পণের ক্ষেত্রে মানে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ইমেজ। সো ফর অবতল মানে কনকেভ মিরর, বুঝতে পারলে? তাহলে ছবি এঁকে ভাষাতে একটু বলে দিই আমি। তাহলে ফার্স্ট অফ অল ধরো এই তো আমাদের অবতল দর্পণ, এটা আমাদের অবতল দর্পণ যার নাম এম প্রাইম। ফাইন, এখানে আমি একটা এঁকে দিলাম, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসটা আমি এঁকে দিলাম। তাহলে এইটা তোমার পোল, এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমি মানে এই প্রত্যেকটা ধাপ করব, মানে ধাপ বাই ধাপ করব, এক বাই এক করে করব। কিভাবে? প্রথমে আমি অবজেক্টটাকে ইনফিনিটিতে রাখবো, দিয়ে অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচারে রাখবো, তারপরে সেন্টার অফ কার্ভেচার ও ফোকাস তার মাঝে রাখবো, ঠিক আছে, দিয়ে ফোকাস আর পোলের মাঝে রাখবো। তাহলে এই কয়েকটা কম্বিনেশন আমি এক এক করে দেখব। তাহলে প্রথমে যদি বলি অবজেক্টটা ইনফিনিটিতে রয়েছে, তাহলে যদি অবজেক্টটা যদি ইনফিনিটি থাকে, হ্যাঁ মানে যেরকম সূর্য, তাহলে সূর্য থেকে যে রশ্মি আসে সেটা কিন্তু এই প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল নয়। সেটা কেমন হয় বলো তো? সেটা হয় কাইন্ড অফ এইরকম, বুঝতে পারলে? তাহলে এরকম হয়। এবং এটা কি করবে, যেহেতু এরকম আসে, এটাও কিন্তু ফোকাস দিয়ে কিন্তু মেনলি পাস করে। এরকম হয়, ফোকাস দিয়ে কিন্তু এটাও কিন্তু পাস করে যায়। বুঝতে পারলে? তাহলে কি হলো? তাহলে গল্পটা হলো ধরো এটা এক্সাম্পল যেরকম সূর্য, ঠিক আছে, এটা সূর্য আমি কনসিডার করলাম। তাহলে সূর্যটা অনেক দূরে রয়েছে, তাহলে তার জন্য এরকম আসলো। তাহলে পরস্পর প্যারালাল সূর্যের যে রশ্মিগুলো আসছে, হ্যাঁ তারা কিন্তু পরস্পর প্যারালাল, হ্যাঁ, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কিন্তু তারা পারপেন্ডিকুলার। প্রিন্সিপাল অ্যাক্সিস যদি আমরা কনসিডার করি, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কিন্তু তারা একটা অ্যাঙ্গেল করে আসে আর কি, ঠিক আছে। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, বুঝতে পারলে? তাহলে একটা গল্প গেল। তাহলে প্রথমে অবজেক্টটাকে আমি ইনফিনিটি রেখেছিলাম, হ্যাঁ। তাহলে ইনফিনিটি রাখার দরুন কি হলো, এখানে ক্রাইটেরিয়াগুলো লিখে দিই। ইনফিনিটি রাখার দরুন হচ্ছে কি তোমার একটা
ইমেজ উৎপন্ন করলো। ইমেজটা কোথায় উৎপন্ন করলো? ফোকাস ইমেজ উৎপন্ন করলো। তাহলে যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজটা কোথায় উৎপন্ন করছে? ফোকাস উৎপন্ন করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি, দেখো যে অবজেক্টটা উৎপন্ন হচ্ছে এটা কোথায় রয়েছে? এই যে অ্যাক্সিসটার নিচে রয়েছে। তাহলে অ্যাক্সিসটা যদি নিচে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে, তার মানে বুঝতে পারছো উল্টো হবে, তাহলে অবশিষ্ট হবে। তাহলে অবশিষ্ট হবে। দ্বিতীয়ত বলো, তাহলে যেহেতু নিচে উৎপন্ন হবে মানে এই দিকটা, এইখানটায় আর কি, আমি যদি এখানে একটা পর্দা রাখি তাহলে পর্দার মধ্যে নিশ্চয়ই রিফ্লেকশনটা দেখতে পাবো, তাহলে সৎ প্রতিবিম্ব হবে, সৎ প্রতিবিম্ব। বুঝতে পারলে? 3 নম্বর কি দেখো, অবশিষ্ট হয়ে গেল, সৎ বিম্ব হয়ে গেল, সৎ প্রতিবিম্ব একই ব্যাপার। আরেকটা আকারে ছোট না বড়? সূর্যটা না হ্যাঁ ছোট নয়, অনেক বড়, আর ইমেজটা উৎপন্ন হয়েছে একটুখানি, তাহলে বস্তু অপেক্ষা আকারে ছোট, এরকম লিখতে পারি আমরা যে বস্তু অপেক্ষা আকারে ছোট। ওকে, তাহলে ইমেজটা অবশিষ্ট হবে, সৎ প্রতিবিম্ব হবে, বাট বস্তু অপেক্ষা আকারে ছোট হবে। এটা একটা গেল। সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্ট কি? তাহলে প্রথমে ইনফিনিটি রাখলাম, দিয়ে কী করবো? বক্রতা কেন্দ্রে চলে আসি, ঠিক আছে, এক এক করে সামনের দিকে আসি। তাহলে বক্রতা কেন্দ্রে যদি নিয়ে আসি, এটা এম এম প্রাইম, এইটা তোমার ফোকাস কনসিডার করলাম, এটা তোমার সি বক্রতা কেন্দ্র কনসিডার করলাম, ফাইন। এবার অবজেক্টটাকে আমি কোথায় রাখলাম বলো তো? যেহেতু প্রথমেরটা রাখলাম ইনফিনিটিতে, ইনফিনিটি আর বক্রতা কেন্দ্রের মধ্যে যেখানে রাখো না কেন সেটা ইনফিনিটির মতো বিহেভ করবে, বা যদি বক্রতা কেন্দ্রের কাছাকাছি থাকে তাহলে আলাদা, ঠিক আছে। তখন কি মানে মানে সেটা অ্যাকচুয়ালি তখন তুমি সেইভাবে ক্যালকুলেট করবে, এখানে রেখে নিয়ে তুমি ক্যালকুলেট করতে পারো তিনটে রশ্মি দিয়ে, ঠিক আছে। যেরকম ধরো আমি তোমাকে দেখাই, এক সেকেন্ড, এইটা। এবার ধরো এইখানে একটা অবজেক্ট রয়েছে, এইখানে একটা কি রয়েছে? অবজেক্ট রয়েছে। অবজেক্টের নাম দিচ্ছি আমি পি কিউ। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজই হবে হচ্ছে কি রশ্মি টানা। তাহলে এই অবজেক্টটা থেকে প্রথমে কি করবো? একটা সমান্তরাল রশ্মি নেব। সমান্তরাল রশ্মিটা নিলে কি হবে? সেটা ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করে গেল, বুঝতে পারলে? তাহলে একটা সমান্তরাল রশ্মি নিলাম, সেটা কি ফোকাস দিয়ে পাস করে গেল। এবার আরেকটা কাজ করো তুমি, এইবার আরেকটা আমি কি বলেছিলাম যে বক্রতা কেন্দ্র দিয়ে যেতে পারে এবং বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসতে পারে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও একটা, ওকে, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও একটা। আবার বক্রতা কেন্দ্র দিয়ে যদি পাঠাই, সে কি করবে? সেটা কিন্তু ঘুরিয়ে দেবে, তাই তো, রিটার্ন করে দেবে। তাহলে এটাকে যদি আমি রিটার্ন করে দিই এরকম যাবে তো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই যে দুটো রশ্মি মিলিত পয়েন্ট কোনটা? এটা মানে কি এইখানে সে কিন্তু একটা প্রতিবিম্ব কিন্তু গঠন করেছে, বুঝতে পারলে? যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টে কিন্তু প্রতিবিম্ব বা ইমেজ গঠন করেছে। তাহলে ভালো করে তাকিয়ে দেখো। আচ্ছা, এটাকে নাম দিই স্মল পি, এটাকে স্মল কিউ, ঠিক আছে। তাহলে স্মল পি স্মল কিউ সাইজ বড় না ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ সাইজ বড়? দেখেই বোঝা যাচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এর সাইজ বড়, তাই তো। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশন পাচ্ছ? ফার্স্ট,
ফার্স্ট তুমি বলছো যে দেখো অবশিষ্ট উল্টো হয়েছে, সুতরাং অবশিষ্ট, এটা অবশিষ্ট হয়ে গেল। দিয়ে সত্য, কারণ এখানে পর্দা রাখলে তোমার পর্দার উপর উৎপন্ন হবে, সুতরাং সৎ প্রতিবিম্ব, সৎ বিম্ব বা প্রতিবিম্ব। ক্লিয়ার হয়েছে? লাস্ট যে পয়েন্ট সেটা কি দেখো, বস্তু অপেক্ষা আকারে কিন্তু ছোট, তাহলে এখানেও একই রকম লিখবো, জাস্ট সিম্পল লিখে দিচ্ছি আমি ছোট। বুঝতে পারলে? বস্তু অপেক্ষা আকারে ছোট। গেল 3 নম্বর পয়েন্ট দেখো।